ঋষিকার মৃত্যুর 4 বছর পর শ্বশুর বাড়িতে আসলাম। রাতের খাবার শেষ করে শাশুড়ি বলল, বাড়ির পিছন দিয়ে পালিয়ে যাও বাবা, না হলে তোমার শ্বশুর তোমাকে মেরেই ফেলবে। কোনো কথা না বলে চুপচাপ পালিয়ে যাও, আর কোনোদিনও আমাদের বাড়িতে এসো না। আমি অনেকটা অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, কিন্তু কেন আম্মা? আমাকে খুন করে আব্বার লাভ কি? আর আমি কি করেছি? শাশুড়ি আমার কথার কোনো জবাব না দিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে চলে গেল। আমি চুপচাপ করে বসেই রইলাম। হঠাৎ পিছনে কারো উপস্থিতি অনুভব করে ঘাড় গড়িয়ে দেখি এই বাড়িতে যেই ছেলেটা কাজ করে সেই বলদ দাঁড়িয়ে আছে। বলদের বয়স 22 থেকে 23 বছরের মতো হবে। এই বাড়িতে প্রায় 15 বছর ধরে কাজ করে সে। বলদের চোখে চোখ পড়তে অদ্ভুত লাগলো। কেমন জানি ক্ষুধার্ত বা প্রতিশোধের আহ্বান জানিয়ে দিচ্ছে বলদের সেই চোখগুলো। হঠাৎ মোবাইলে কল এলো। কল করেছে আমার শাশুড়ি নিজেই। আমি রিসিভ করাতে তিনি বলল, বলদ তোমাকে সারাক্ষণ চোখে চোখ রাখছে। বাহিরে আরো 3 জন আছে, কেউ যেন বুঝতে না পারে তুমি যে ওদের উদ্দেশ্য জেনে গিয়েছো। ঋষিকার বাবা তোমাকে ঋষিকার মৃত্যুর জন্য দায়ী করছে। আমি কিছু করতে পারলে করতাম বাবা। তুমি পালিয়ে যাও, আমি চাই তুমি নিজের জীবন নিয়ে যেন ফিরে যাও, আর আমি আমার সংসার নিয়ে বেঁচে থাকি। মেয়ে তো মরে গেল, এখন তোমাকে মেরে স্বামীকেও হারাতে চাই না। আমি আগে জানলেই কিছুতেই তোমাকে আসতে বলতাম না। ঋষিকা আমার মৃত স্ত্রীর নাম। শাশুড়ির কথা শুনে আমার শরীর পুরো ঘামতে লাগলো। এদিকে শ্বশুরের প্রহরী বলদ আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে চাচাই ডাকে। তখন আমি বললাম, কোথায়? বলদ বলল, কাচারি ঘরে বসে আছে, আপনার সঙ্গে নাকি জরুরি কথা আছে, চলেন আমার সঙ্গে। তখন আমি বললাম, তুমি যাও, আমি আসছি। বলদ গেল না, সে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি একটু বিরক্ত কিন্তু ভয় মিশ্রিত কণ্ঠে বললাম, কি হলো, তোমাকে না যেতে বললাম? তখন বলদ বলল, আপনাকে নিয়ে যেতে হবে। আপনার কাজ থাকলে আপনি কাজ শেষ করেন, তারপর আমার সঙ্গে চলেন। আমি বললাম, আমি এখন কাপড় পাল্টাবো, আর সেটা তোমার সামনেই কিভাবে করবো বলো তো? তখন বলদ বলল, কেন, আপনি কি মেয়ে মানুষ নাকি? আমার সামনেই পাল্টান, সমস্যা কি? আমি আপনাকে না নিয়ে গেলে চাচাই আমারে ধমক দিব। এখন বলদকে কি বলবো আর খুঁজে পেলাম না। আমার কি যাওয়া উচিত নাকি বলদকে এখানে ঘায়াল করে পালিয়ে যাওয়া উচিত কিছুই বুঝতে পারছি না। যদি সেটা করতে পারি তাহলে পালানোর একটা সুযোগ পাবো, কিন্তু যদি কাছারি ঘরে যাই তাহলে তো আর সুযোগ নাও পেতে পারি। ঋষিকা আর আমি বিয়ে করেছিলাম গোপনে। ঋষিকা পড়াশোনা করত ঢাকায়, সেখানে আমাদের পরিচয়। প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের ভালোবাসার গল্প। তারপর এক ছুটিতে ঋষিকা তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে এসে জানতে পারে ঋষিকার বাবা ওর বিয়ে ঠিক করেছে। তখন ঋষিকার বাবা ছিল ইউনিয়নের পরপর 2 বার নির্বাচিত চেয়ারম্যান ঋষিকার বাবা জুলফিকার মোদা। ঋষিকা আমাকে কল দিয়ে কান্নাকাটি করলো। আমি তাকে কোনো সমাধান দিতে পারলাম না, কারণ মা বাবার কাছ থেকে একটা মেয়ে পালিয়ে যাক সেটা আমি চাই না, আবার নিজের ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাক সেটাও কল্পনা করতে পারছিলাম না। ভেবেছিলাম আমি সরাসরি ঋষিকার বাবার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগেই ঋষিকা তার বাবাকে বলেছে এবং তিনি সরাসরি না করেছে। সম্পূর্ণ একদিন এক রাত ঋষিকার নাম্বার বন্ধ ছিল। ঋষিকাদের বাড়ির সম্পূর্ণ ঠিকানা আমি জানতাম না, তবে জেলা, উপজেলা আর ইউনিয়নের নাম জানতাম। আর যেহেতু ওর বাবা তখনকার রানিং চেয়ারম্যান ছিল, তাই সহজে তার বাড়ি খুঁজে পাওয়া যাবে এটাই স্বাভাবিক। ঢাকা থেকে রওনা দিলাম। পদ্মা নদীর কাছাকাছি আসতেই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। তখন কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন হয় নাই, সকল যানবাহন ফেরিতে কিংবা লঞ্চে করে পারাপার হতো। কল রিসিভ করাতেই ঋষিকার কণ্ঠ শুনতে পেলাম। ঋষিকা এলোমেলো আর কান্না মিশ্রিত কণ্ঠে যা বলেছিল তার সারমর্ম হচ্ছে, বাবার সঙ্গে রাগারাগি করেছে, তার বাবা জোর করার কারণে ঋষিকা সুইসাইডের চেষ্টা করেছে। তারপর তাকে অসুস্থ অবস্থায় খুলনার একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একবেলা থেকে খানিকটা সুস্থ হয়ে ঋষিকা হাসপাতাল থেকে পালিয়ে গেল। যে নাম্বার দিয়ে কল করেছে সেটা হচ্ছে ওর বান্ধবীর নাম্বার। ওই বান্ধবীও ঋষিকার সঙ্গে একসঙ্গে পড়ালেখা করে। ঋষিকা একবার তাদের খুলনা বাসায় গিয়েছিল। মেয়েটার নাম হচ্ছে সুরমা। সুরমা নিজেও তখন ছুটির কারণে খুলনার বাড়িতে ছিল, তাই ঋষিকা সুরমাদের বাসায় গিয়ে আমাকে কল করেছে। ঘটনা সংক্ষিপ্ত বলার পর ঋষিকা আমাকে বলল, তুমি যদি আমাকে সারা জীবনের জন্য তোমার কাছে রাখতে চাও তাহলে আমাকে এসে নিয়ে যাও, আর যদি আমাকে ছাড়া থাকতে পারো, আমাকে ছাড়া যদি তোমার জীবন চলে তাহলে বলে দাও, তাহলে আমি হাসপাতালে ফিরে যাব। ঋষিকার সাথে কথা বলার সময় আরেকটা পুরুষের কণ্ঠস্বর শুনতে